কেমন আছো বন্ধুরা? আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। যদি আমার গল্প ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা আর কি ধরনের গল্প শুনতে চাও। আজকে যে গল্পটা বলবো, সে গল্পটা অদ্ভুত ধরনের এবং সত্য ঘটনা অবলম্বনে। গল্পের নাম কালুই গ্রামের বিভীষিকা। গল্পের লেখক অপূর্ব কুমার চক্রবর্তী। যদিও তিনি গল্পটি লিখেছেন, কিন্তু গল্পটির আসল কাহিনীকার হলেন 1952 সালের ঘটে যাওয়া এই সত্য ঘটনা আমাদের লেখক শ্রী অপূর্ব কুমার চক্রবর্তী বড় মামার কাছে শোনা এই গল্পটা। তাহলে আজকে গল্পটা শুরু করি। গল্পের নাম কালুই গ্রামের বিভীষিকা। শীতের ভোরে কমলা নাতিকে ঘুম থেকে তুলে দুগ্গা দুগ্গা বলে রওনা করালেন। কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চঞ্চল চাকরি করে। শুশনি থেকে হেঁটে সমুদ্রগড় স্টেশনে সকাল 7টায় ট্রেন ধরলে 10টা সোয়া 10টার মধ্যে কর্মস্থলে যাওয়া সম্ভব। দেরি হলেই ম্যানেজারের লাল কালির দাগ, বেতন কাটার সঙ্গে গজগজানি, ফ্রি। যাবার পথে মুসলিম প্রধান কালুই গ্রামের ওপর দিয়ে যেতে হয়। তো যেতে যেতে কালুই গ্রামের শীতের দিনেও পূবের আকাশ ফর্সা হয়ে যায়। কিন্তু আজ বেশ অন্ধকার। কৃষ্ণ তৃতীয়ার চাঁদ আকাশে তখনও উজ্জ্বল। কালুই গ্রাম পেরিয়েই নির্জন এক মস্ত পুকুর, উঁচু পাড়, পশ্চিম পাড় বরাবর সংকীর্ণ পায়ে চলার পথ, ঠিক পুকুরের জলের পাশ ঘেঁষে। প্রতি সোমবার এই পথেই চঞ্চল কত গেছে। আজ কেমন এই পুকুরের পাড়ের রাস্তায় আসার 200 গজ দূর থেকেই গাটা ছমছম করছে, গায়ে কাঁটা দিচ্ছে, কি যেন ভয় মনে চেপে বসেছে। এমনিতে চঞ্চল সাহসী ছেলে, বয়স 25-26, ব্রাহ্মণ সন্তান, তবে গোঁড়া নয়, পৈতের ধার ধারে না। কিন্তু আজ পৈতে ধরে ঘন ঘন গায়ত্রী মন্ত্র নীরবে জপ করছে। একটা পচা মাংসের গন্ধ সমানে নাকে আসছে। আর পুকুরের বড় বড় মাছগুলো হয়তো বা লাভ ঝাঁপ দিচ্ছে, কিন্তু এতটা জোরে মনে হচ্ছিল কোনো মানুষ নিশি রাতে স্নানের উদ্দেশ্যে পাড় থেকে ঘন ঘন ঝাঁপ মারছে। আবার কেউ যেন তার পিছু পিছু আসছে। চলার শব্দ অনুভূত হচ্ছে। পিছনে তাকালে কারোর দেখা নেই, শব্দও মিলিয়ে যাচ্ছে। আবার হাঁটলে ফের শব্দ হচ্ছে। ঘন কুয়াশা, সামনের পথ বেশ অস্পষ্ট। মাঝে মধ্যেই কুকুরের কাতর এক নাগাড়ে কান্না। দূর থেকে রাতের শেষ প্রহরের শিয়ালের ডাক ভয়াবহ পরিস্থিতি রহস্য যেন বাড়িয়েই তুলেছে। শীতের রাতেও চঞ্চলের কপালে ঘাম, হন হন করে হেঁটে চলেছে সে। কিন্তু কি অদ্ভুত কাণ্ড, আবার সেই পুকুর, যেটা সে এতক্ষণ ধরে হেঁটে কিছুক্ষণ আগেই অতিক্রম করলো। চঞ্চলের পা ভয় টলমল করছে। অজানা ভয় বুকে কাঁপন ধরাচ্ছে, যেন শ্বাস রোধ হয়ে আসছে। সেই পচা গন্ধ আগে যেমন টের পেয়েছিল, তারপরই কেউ যেন পিছু নিয়েছিল, কিন্তু দেখা যায়নি, যেন কোনো অদৃশ্য অশরীরী। মাঝে পচা গন্ধটা ছিল না, আবার পুকুরের কাছে আসতেই সেই গন্ধ। চঞ্চল আর সামনে এগুতে সাহস পেল না।
পিছিয়ে পিছিয়েই অনেকটা পথ পিছনের দিকে এলো। গ্রামের শেষে বিচ্ছিন্ন একটি ছোট্ট মাটির কুঁড়ে ঘর। চঞ্চলের আর দম নেই। এবার বুঝি সে ভয়েই মরে যাবে। শেষ চেষ্টা মতো ওই কুঁড়ে ঘরের দরজায় জীবনের অন্তিম শক্তি দিয়ে কড়া নাড়তে লাগলো। পাশে ছোট্ট খোপড়ি জানলা খুলে কেউ যেন দেখলো। তারপর হঠাৎই দরজা খুলে তাকে হ্যাঁচকা টেনে ঘরের ভেতর ঢুকিয়ে নিলে। দরজা মুহূর্তে বন্ধ করে দিল। এক অজানা আতঙ্কে চঞ্চল দারুণ হাঁপাচ্ছে, কুলকুল করে ঘামছে। সব যেন স্বপ্ন মনে হচ্ছে। ঘরের এক কোণে ছোট্ট কুলুঙ্গিতে একটি লণ্ঠন আধো নেবা আলো মিটমিট করে জ্বলছে। এই আলো আঁধার নির্জন ঘরে এক রহস্যময়ী বৃদ্ধা। চঞ্চলকে একটি ছোট টুলে বসালো। নিস্তব্ধতা ভেঙে কেমন টিক টিক করে শব্দ হচ্ছিল, যেন কোনো টেবিল ঘড়ি বা টাইম ক্লক। বৃদ্ধা লণ্ঠনের আলো কুলুঙ্গি থেকে এনে আলো উস্কে চঞ্চলের খুব কাছে আসে। লণ্ঠনের আলোয় তার মুখ অনেকক্ষণ নিরীক্ষণ করে। উৎকণ্ঠা ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কে? এত রাতে এদিকে কেন এসছিলে? চঞ্চল ভয়ার্ত কণ্ঠে বলে, আমি চঞ্চল চ্যাটার্জি, শুষ্নিতে বাড়ি। এই পথে আমি সমুদ্রগড় হেঁটে প্রতি সোমবার ট্রেন ধরতে যাই। বৃদ্ধ বললেন, তাই বলে এত রাতে? শঙ্কিত চঞ্চল বলে, না না, আমি ভোরে বের হই, এখানে আসতে আসতে প্রায় সকাল হয়ে যায়। বৃদ্ধা বললেন, ঘড়িটা দেখো। চঞ্চলের চোখ কপালে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়ি সময় দেখাচ্ছে রাত 3:30। চঞ্চল বলল, আমার ঠাকুমা মনে হয় আজকে সময়টা ঠাউর করতে পারেননি। বৃদ্ধা কোনো কথা বললেন না। জনতা স্টোভে দুধ গরম করে এক গ্লাস চঞ্চলকে দিল। বলল, দুধটা খেয়ে নাও, সকাল হলে বের হবে। এখন এই ঘর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, আর কোনো বিপদও নেই। তুমি ব্রাহ্মণের ছেলে, ভগবান তোমায় বাঁচিয়েছেন, আর আমিও আল্লাহর কাছে প্রার্থনা করব। উপরওয়ালার ইচ্ছে ছাড়া কিছুই হয় না। চঞ্চল দুধ পান করে কিছুটা সুস্থ বোধ করছিল। শরীরের ভয় দুর্বলতা কেটেছে, তাই কাঁপুনি কাটলেও একটা রহস্যময় ভয় কাজ করছিল বৃদ্ধার বিষয়ে। কৃতজ্ঞতা, কৌতূহল, রহস্য, আবার ভয়ও হচ্ছিল। তাই আর থাকতে না পেরে বলেই ফেলল, আপনি আমার ঠাকুমার মতো? আপনি মুসলিম কি হিন্দু আমার কিচ্ছু যায় আসে না। আজ আপনি আমাকে আশ্রয় দিয়ে বাঁচিয়েছেন, আপনাকে একটা প্রণাম করি। বৃদ্ধা বলল, না না, তার কোনো দরকার নেই। তুমি আমায় ঠাকুমা বলে ডেকেছো, এই যথেষ্ট। কিন্তু চঞ্চল প্রণাম করেই ছাড়ল। 1, কৃতজ্ঞতা। 2, ছদ্মবেশী অভিনয়কারী কোনো ভূত নয় তো, তার প্রমাণ নেওয়া। কারণ গল্পে সে পড়েছে, ভালো মানুষের অভিনয় করে পেতনি বা মায়াবী রাক্ষসী মানুষের গলা টিপে রক্ত চুষে খায়, আর পরের দিন মায়াবী ঘর হয়ে যায় বন জঙ্গল, আর তাতে পড়ে থাকে ফ্যাকাশে রক্তহীন হতভাগ্য মানুষের সব। না, এখানে সেটা নয়। বৃদ্ধা রক্ত মাংসের মানুষ, আর তা না হলে ছোঁয়া যেত না। কিন্তু এত নির্জন গ্রামে, দূরে, কেন একাকী? কেনই বা তার কড়া নাড়ার শব্দে তৎক্ষণাৎ জানলা খুলল? সে বিপদগ্রস্ত ভেবে এক হ্যাঁচকা টানে দরজা খুলে ঘরের ভিতর টেনে নিল।
কেনই বা গৃহে টেবিল গড়ি, যেটা আমাদের বাড়িতেও নেই? বৃদ্ধা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল। চঞ্চল কেমন ভয় পেয়েছে, তার ভিতরে ভিতরে ভয় করতে লাগলো। তবে বৃদ্ধার এক কথায় সব ভুল ও ভয় দূর হলো। বৃদ্ধা বলল, আজ আমার স্বামীর আকাঙ্ক্ষা পূর্ণ হলো। এই গ্রাম ছেড়ে দূরে বাড়ি করাতে আমাকে স্বপ্নে উনি আদেশ করেছিলেন। উনি ভীষণ ধার্মিক ছিলেন, হিন্দু ধর্মে ওর ঠাকুরদাদা ছিলেন। এক বিশেষ কারণে তিনি ধর্মান্তরিত হন, তাই হিন্দুদের উপর ওর খুব আবেগ শ্রদ্ধা ছিল। এই পুকুরের যে উঁচু উঁচু পাড় দেখছো, ওটা কবরখানা। দিনে কোনো সমস্যা নেই, পুকুর পাড়ের বনে ঝোপে যেখানে ইচ্ছে ঘুরে বেড়াও, কোনো ভয় নেই। কিন্তু বিশেষ বিশেষ তিথিতে রাত 12টা থেকে ভোর অবধি অনেক অলৌকিক ঘটনা ঘটে। অতৃপ্ত অশরীরী জলে ঝাঁপ মারার মতো শব্দ করে, নরমাংস পচার মতো গন্ধ ছড়ায়, মানুষকে গোলকধাঁধায় ফেলে বিভ্রান্ত করে, সুযোগ পেলেই জলে ফেলে দেয়। আর তখন মরা ছাড়া আর কোনো উপায় থাকে না। তোমার যেমন হাল হয়েছিল, ভয় হাঁপাচ্ছিলে, খুব দুর্বল ক্লান্ত লাগছিল। চঞ্চল থামিয়ে বললে, ঠাকুমা, এখানে ওই ওই পুকুরে কোনো মানুষ মরা দেখেছো? বৃদ্ধা জানালেন, হ্যাঁ, আমি এখানে 6 বছর ঘর করে বাস করছি। তার মধ্যে 4 জন ওই পুকুরে রাতের জলে ডুবে মরতে দেখেছি, যাদের চিৎকার শুনেছি। কিন্তু তোমার মতো আমার কাছে কেউ আশ্রয় চাইতে আসেনি। আমি সাহায্য করতে পারিনি, তাই খুব দুঃখ হয়। আমার স্বামীর এখানেই কবর আছে। অশরীরী হলেও তিনি আগের মতোই সৎ, তাই বিপদগ্রস্ত মানুষের পিছু পিছু গিয়ে তার সীমিত শক্তি দিয়ে দুষ্ট অশরীরীর হাত থেকে বাঁচানোর চেষ্টাও করেন। আবার এই পিছু নেওয়ার শব্দের ভয়ে পুকুরের দিকে যে যায় না, তাকে গ্রামের দিকে ফিরে আসতে সাহায্য করে, বা খুব সতর্ক হয়ে যায় সেই চেষ্টাও সে করে। এলাকার মানুষ সবই জানে, তাই রাতে এই পুকুর এড়িয়ে যায়, দরকারে অনেকটা ঘুর পথে যায়। তোমার মতো দূরের মানুষ হয়তো কোনো রাতে যায়, আর বিশেষ স্থিতিতে এই অশরীরীরা জেগে ওঠে। চঞ্চল বলল, ও, তার মানে যিনি আমার পিছু পিছু আসছিলেন? বৃদ্ধা ব্যাকুলভাবে বলল, তুমি শুনতে পেয়েছিলে? চঞ্চল বলল, হ্যাঁ, ওই ভয়েই তো আমি তোমার ঘরের কড়া নাড়ি। পুকুরে মানুষের মতো ঝাঁপ দেওয়ার শব্দ, বড় বড় মাছ ভেবে বা ভোঁদড়ের লাফ ভেবে ভাবছিলাম, আর পচা গন্ধ নিকটে ভাবছিলাম যে কোনো ভাগাড়ে পচা পশু। বৃদ্ধা বললেন, পূবের আলো ফুটে গেছে, আর ভয় নেই, তুমি ট্রেন ধরতে পারো। আর ট্রেন ধরতে হলে এখনই তোমায় হাঁটা লাগাতে হবে। চঞ্চলের মনে হলো যেন ঠাকুমাই বলছে। বৃদ্ধা দরজা খুলে পুকুর পার করিয়ে বিদায় নিলেন। তার চোখে জল। বললেন, এত রাতে কখনোই আসবে না। যদিও ভুলে চলে আসো, পূবের আলো না ফুটে অবধি এই ঠাকুমার ঘরে বাকি রাতটা থেকে যাবে। চঞ্চল দূর থেকে বৃদ্ধার উদ্দেশ্যে মাথা হেঁট করে নমস্কার জানিয়ে বলল, তোমার সাথে আমি আজীবন সম্পর্ক রাখবো, আর যাওয়ার পথে আশীর্বাদ নিয়ে যাব। বৃদ্ধার দু চোখে আনন্দ অশ্রুতে ভরে গেল। বের হলো না শুধু কথাই, শুধু জোরে জোরে হাত নেড়ে বিদায় জানালো নিজের অজানা কোনো আপনজনকে।